আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে। গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের দিনটি হলো বর্ষণমুখর একটি দিন। অঝোরে বৃষ্টি পড়ে চলেছে আর চারিদিকটা জলে একেবারে থই থই করছে। তো আজকে মহাবীর জয়ন্তী বলে আমার হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই বাড়িতে, তাই আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আমরা তিনজনেই। আর সেই কারণেই এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, 10টার মতো প্রায় বেজে গেছে। আজকে ভাবছি একটুখানি চিকেন ম্যাগি বানাবো। স্বাভাবিক দিনগুলোতে কিন্তু এইভাবে সকালবেলায় চিকেন ম্যাগি খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। সকালবেলায় কিছু কিছু রেসিপি আছে যেগুলো একেবারে ফিক্সড, কিন্তু আজকের দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা, তাই ভাবছি যে আমি আজকে চিকেন ম্যাগি বানাবো। তো দেখলেই ম্যাগিটা আমার বয়েল করা নিয়ে হয়ে গেছে। আর এবার চিকেন ম্যাগি বানানোর জন্য আমি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, দুটো পেঁয়াজ, দুটো আলু আর একটুখানি আমার কাছে আগে থেকে কাটা পেঁয়াজ ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। এবার চটজলদি এগুলোকে আমি কেটে ফেলবো। আর দেখো আমার কাছে কিন্তু খুব অল্প পরিমাণে চিকেন রয়েছে, তাই এই চিকেনগুলোকেও আমি ছোট ছোট পিসে কেটে নেব, তা না হলে খেতে ভালো হবে না ম্যাগিটা। এখানে বর্ষার দিনে বাজার তেমন একটা ভালো বসেও না, তাই আজকে আমি আমার পতিদেবকে বলেছি বাজার যেতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে আজকে চালিয়ে নেব। সবজিগুলোকে একটু কেটে নিচ্ছি, কাটতে কাটতেই তোমাদের সাথে একটুখানি গল্পও করে নিই। জানো তো, বিহারে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি। মাকে ফোন করে আমি শুনতে পাই যেই সবজিটার দাম আমাদের পশ্চিমবঙ্গে 10 টাকা কেজি, তার দাম কিন্তু এখানে 30 টাকা কেজির মতো। আবার কিছু সবজি আছে যেগুলো এখানে পাওয়াও যায় না ভালো মতো। তো যাই হোক, সব জায়গায় তো আর একই রকম সব কিছু হয় না, আর সব কিছু একই রকমভাবে পাওয়াও যায় না। এটাকেই বোধহয় বলে অ্যাডজাস্টমেন্ট। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে করতেই তো আমরা অনেক নতুন কিছু শিখি, নতুন কিছুও দেখি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি আমি এটা কেটে নিতে পারছি। আগে যখন আমি ম্যাগি বানাতাম আমার মেয়ে হওয়ার আগে, তখন আমি কিন্তু অনেক গুঁড়ো করে লঙ্কা ম্যাগির মধ্যে দিতাম, কারণ লঙ্কা দিয়ে ঝাল ঝাল ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে আর অ্যাড করব না, কারণ আমার মেয়ে একদমই ঝাল খেতে ভালোবাসে না। তো শেষের দিকে অল্প একটু কুচনো লঙ্কা দেব। তোমাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এর সাথে আমি অ্যাড করব হলো টমেটো কেচাপ আর হলো সয়া সস। আমি যদি ম্যাগি বা অন্য কোনো কিছুতে ক্যাপসিকাম দেই, তখন কিন্তু আমি এই সয়া সসটা অ্যাড করি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি, তোমরা কি অয়েল ব্যবহার করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কড়াইটির অবস্থা কিন্তু সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ 2 বছর আমি যখন ছিলাম না আমার হাজব্যান্ডের সাথে, তখন যে মাসি ওকে রান্না করে দিত, সেই মাসি এই কড়াইটি একেবারেই যত্ন করে ব্যবহার করতে পারেনি, তাই যথারীতি এটা নষ্ট হয়ে গেছে। এটা একটা ফ্রাইং প্যান ছিল, তো সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এটা ঠিক কড়াই না, কিন্তু এটা ফ্রাইং প্যান আর কি। এবার আমি হালকা আঁচে ভেজে নেব। চিকেনগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে আর একটুখানি তেল আমি দিয়ে দিচ্ছি। এবার একে একে সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে আলু, ক্যাপসিকাম, টমেটো এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটুখানি লবণ এর সাথে মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে এবার কিন্তু ভেজে নেব। একটুখানি সয়া সস আর একটুখানি টমেটো সস মিশিয়ে দিলাম। এবার আমি কিন্তু একটু সময় ঢেকেও রেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। অবশেষে একটুখানি লঙ্কা মিশিয়ে দিলাম আর চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। চিকেনগুলোকে তোমরা কিন্তু হলুদ দিয়েও একটুখানি ভেজে নিতে পারো, আমি হলুদ আর ব্যবহার করিনি, কারণ হলুদের গন্ধটা আমার নিজেরও খুব একটা ভালো লাগে না। ম্যাগিতে অনেকে কিন্তু হলুদ মেশায়, কিন্তু আমি কিন্তু এটার মধ্যে হলুদ দিলাম না, হলুদটা ভালোবাসার জন্যই কিন্তু দেই না। তো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে, একটুখানি ম্যাগি মশলাও দিয়ে নিলাম। ম্যাগি মশলাটাও অনেক সময় আমি অ্যাড করি না, কারণ হচ্ছে যে ম্যাগি মশলা আমাদের হেলথের জন্য তো খুব একটা ভালো নয়। এ বাবা, ম্যাগিগুলো না অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে।
যাই হোক, ম্যাগি বলে কথা, একটু বেশি সেদ্ধ হলেও কোনো ব্যাপার না, সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেব। ম্যাগিটা এবার একেবারেই হয়ে গেছে, সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। চলো গরম গরম ম্যাগিটা এবার আমার পতিদেবকে গিয়ে পরিবেশন করে, ও কিন্তু ভীষণ খুশি হবে। দেখছো ম্যাগি থেকে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আমি আর একটু ওয়েট করতে পারছি না। চলো তাড়াতাড়ি ম্যাগিটা খেয়ে নিই আগে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি আমার পতিদেবকে বলেছিলাম যে আজকে আর মাছ টাছ আনতে হবে না, তবুও তার ইচ্ছে, বৃষ্টিমুখর দিনে একটু মাছের ঝোল দিয়ে ভাত না খেলে কেমন হয়। তাই ছুটে চলে যায় বাজারে, কিন্তু বাজারে গিয়ে হয়ে যায় একেবারেই অবাক। বাজারে নাকি একটি মাত্র মাছের দোকান ছিল, সেখানে যতটুকু মাছ বেঁচেছিল ততটুকুই ও নিয়ে এসেছে। তো দেখি কি মাছ এনেছে। ও বাবা, পাবদা মাছ! পাবদা মাছটা না আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবারই ভীষণ ফেভারিট একটা মাছ, কারণ তেমন একটা কাঁটা এতে থাকে না। আমার মেয়ের জন্য ওইটা বেশ ভালো হয়, আর আমার হাজব্যান্ড তো খেতে ভীষণ ভালোবাসে। বড় বড় এই যে পাবদা মাছগুলো আছে না, ওদের দুজনের পাতেই দিতে হবে, এটা আমি বুঝে গেছি। তো চলো এটাকে আমি এখন একটুখানি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেই, আর তারপর ভাজতে দেব। পাবদা মাছটা ঝালঝাল করে বানাবো জন্য 4টের মতো লাল কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজকে আমি খুব ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি। কিছুদিন হলো আমার মিক্সটা নষ্ট হয়েছে, দোকানে দিয়েছি, এখনও ওরা ঠিক করে দেয়নি। তাই আর কোনো উপায় না থাকায় অগত্যা আমাকে কিন্তু পাটায় বেটে নিতে হচ্ছে, কারণ মশলাটা না বাটলে মাছের ঝোলটা খেতে ভালো হবে না। এদিকে মাছটাও আমি কিছু মাছ ভেজেছি আর কিছু মাছ ভাজতে দিয়েছি, মশলাটাও রেডি। আলু আমি বয়েল করে নিয়েছি। আমি যখন মাছের ঝোল, ডিমের ঝোল, পনির তরকারি কিছু রান্না করি, তখন আগে থেকে কিন্তু পটেটোটা বয়েল করে রাখি, কারণ তাতে রান্নায় আমার খুব সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কালো জিরা ছেড়ে দিয়েছি, এবার একটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি আর তার সাথে যে মশলাটা ছিল মেশানো, সেটা দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ, 1 চামচের মতো লবণ আর 1 চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটু মশলাটাকে ভাজা ভাজা করব। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ঝাল ঝাল হলে কোনো অসুবিধে নেই, কারণ ঝোল আমার মেয়ে খায় না। তো সেই কারণেই ঝোলটা একটু ঝাল ঝাল করেই করার ইচ্ছে আছে জন্যেই অনেক লঙ্কা, লঙ্কার গুঁড়ো এসব কিছু একেবারে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এর সাথে আমি মেশাবো হচ্ছে একটুখানি ফ্যাটানো দই, 2 চামচের মতো দই আমি এর সাথে মেশাবো। একটু ভাজা ভাজা হলে তারপর একটুখানি জল দিয়ে তারপর এর মধ্যে আমি দইটা কিন্তু ছেড়ে দিচ্ছি, কারণ দই দিলে যে কোনো রেসিপিতে একটা অন্য মাত্রা যুক্ত হয় বলে আমার মনে হয়। পনির বলো, মাছের ঝোল বলো, গোবি মাঞ্চুরিয়ান বলো, যাই বলো না কেন, দই মেশালে ঝোলের টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হয় বলে আমার মনে হয়। জানি না তোমাদের কি মতামত, জানিও মতামতটা আমাকে অবশ্যই। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা ফুটতে যাচ্ছে আর কি, ফুটে গেছে জন্যেই মাছগুলো দিয়ে দিলাম। আর একটুখানি ঢেকেও দিব, তারপর নামিয়ে নেব। রান্নাবাড়ি হয়ে গেছে, এবার ভাবছি একটুখানি হেয়ার কালার করব। অনেক দিন চুলে হেয়ার কালার করা হয়নি। আমি আমার হেয়ারে কিন্তু বিভিন্ন রকমের কালার বিভিন্ন সময় কিন্তু ব্যবহার করেছি। তো আজকে যে কালারটা করব সেটা হচ্ছে গার্নিয়ার কালার ন্যাচারালসের ব্রাউন 3 নাম্বার শেডটা। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে ডেভেলপার আর কালার দুটোই রয়েছে, তো দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যারা কালার করো তারা জানো যে নন মেটালিক বয়েলের মধ্যেই কিন্তু কালারটা মেশাতে হয়, তোমরা কখনোই মেটাল বয়েলের মধ্যে কিন্তু কালার মেশাবে না। এবার ভালো করে দুটো, একটা বটল একটা হচ্ছে টিউবের মতো, দুটোকে আমি ভালো করে ঢেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করব। ও ভুলে গেছিলাম গ্লাভসটা পরা হয়নি, গ্লাভস না পরলে একেবারে হাতটা কিন্তু শেষ। এবার ভালো করে চুলটা আমি বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে কালারটা এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করব।
হেয়ারে বিভিন্ন রকমের কালার অ্যাপ্লাই করাটা আমার একটা কিন্তু ফেভারিট টপিক বলতে পারো। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হেয়ার কালার কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করেছি। কোনো কোনো কালার আমার ফেসের সাথে গেছে, কোনো কোনো কালার যায়নি, কিন্তু আমি ট্রাই করেছি। অনেকেই আমার মতো আছো যারা হেয়ার কালার করতে পছন্দ করো, আবার এমনও অনেকে রয়েছো যারা মনে করো যে হেয়ার কালার করলে হেয়ারের ভীষণ ক্ষতি হয়, তাছাড়া ভাবো যে কোন হেয়ার কালার করবে বুঝে উঠতে পারো না। তো তাদের আমি এটাই অ্যাডভাইস দেবো, যখন যে কালারই করার ইচ্ছা একবার করে দেখোই না, নিজে তো বদলেও যেতে পারো। হেয়ার কালার করে আমি চলে এসেছি, চুল টুল শুকানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। এবার ভাবছি একটুখানি নেইল আর্ট করব। তো নেইল আর্ট করার জন্য আমি 4টা নেল পালিশ নিয়ে নিয়েছি। তবে প্রথমটা নেল পালিশ নয়, এটা হচ্ছে টপ কোট, মানে নেল পালিশ পরার আগে এবং পরে দুটো ক্ষেত্রে আমি কিন্তু এটাকে ব্যবহার করে থাকি। টপ কোটটা আমি আমার নেলসে এখন লাগিয়ে নেব এবং তারপরেই কিন্তু আমি নেইল আর্টটা করব। আজকে রেড এবং হোয়াইট এই দুটো নেল পালিশ দিয়ে নেইল আর্টটা করব ভেবেছি। নখের অবস্থা খুব একটা ভালো নয়, আর খুব ভালো নেইল আর্টিস্টও আমি নই। তো ভাবছি যে আজকে একটু নেইল আর্ট করি, অনেক দিন পরে ইচ্ছে হলো। আর আজকে কাজেরও তেমন একটা চাপ ছিল না, তো সেই কারণেই নেইল আর্ট করতে কিন্তু বসে গেছি। নেইল আর্ট করার জন্য আমি রেড কালারটা নেইলসে পরে নিচ্ছি, আর তারপর একটা টুথপিক দিয়ে একটুখানি কিন্তু আমি ডিজাইন করে নেব। নেইল আর্ট করা, নেইল বড় করা, এগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব, কাজের চাপে এমন সুন্দরভাবে নেইল আর্টগুলো করার পরেও যখন নেইল আর্টগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ভীষণ মন খারাপ হয়। তোমরা তো জানোই, একটা দুটো বাসন মাজলেই নেইলের যে পেইন্টগুলো থাকে সেগুলো উঠে যায়, তখন আমার আর ভালো লাগে না। এই কারণে অনেক সময় কিন্তু আমি নেইল পালিশটা পরি না। একটা বইয়ের মতো বানালাম, এবার এর উপরে অন্য আরেকটা কালার অ্যাপ্লাই করব, দেখি কেমন লাগে। জানি না ভালো লাগছে কি না, কমেন্টে কিন্তু জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে। খারাপ লাগলেও কিছু করার নেই, করেই ফেলেছি যখন নেইল আর্টটা, এখন আমি আর রিমুভার দিয়ে এটাকে তুলবো না। তো এই ডিজাইন, একটা সিম্পল ডিজাইন বানালাম, এর উপরে টপ কোটটা অ্যাপ্লাই করে নেব। টপ কোটটা অ্যাপ্লাই করলে এটা কিছুদিন আর কি স্টে করে যায়। যাই হোক, আজকে এটুকুই থাকলো। অন্য আরেকটা দিন আর নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে অবশ্যই চলে আসব। তোমরা অবশ্যই আমার সাথে কিন্তু থেকো। এখন আমি রেগুলার ভিডিও আপলোড করব, তো অবশ্যই আমার পাশে তোমরা থেকো। টাটা।